ফ্লাইটের চাকা রানওয়েতে স্পর্শ করা মাত্রই আমার হার্ট কোনো মেশিনের মতো নয়, বরং একজন ভীত মানুষের মতো ধড়পড় করতে শুরু করল। আমি জানলার বাইরে দেখছিলাম না। আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, যেন সেখানে আমার ঘর, আমার পরিবার আর আমার অস্তিত্বের সব জবাব লুকিয়েছিল। অবতরণের সময় ছিল দুপুর 1:10। দিল্লি বিমানবন্দর, টার্মিনাল 3। ভিড় এতটাই যে কেউ কাঁদলেও তার আওয়াজ চাপা পড়ে যায়। আর আমি তো কাঁদতেও পারছিলাম না। আমার হাতের তালু কাঁপছিল, হয়তো ওষুধের প্রভাবে অথবা সেই ভয়ের কারণে যা অপারেশন থিয়েটারে আমাকে ছেড়ে যায়নি, আমার সাথেই ফিরে এসেছিল। 3 সপ্তাহ আগে চেন্নাইয়ের একটি প্রাইভেট কার্ডিয়াক সেন্টারে আমি এমন একটি প্রসিডিয়ার করিয়েছিলাম যার ব্যাপারে ডাক্তার খুব স্পষ্টভাবে বলেছিলেন, রিস্ক আছে, গ্যারেন্টি নেই। আমি বাড়ির লোকদের বলেছিলাম যে সামান্য একটা ট্রিটমেন্ট। আমি মিথ্যে বলছিলাম, কারণ সত্যি বললে তারা দুশ্চিন্তা করবে এই ভয় ছিল আমার। আর এখন সেই সত্যি লুকোনোর শাস্তি আমি বিমানবন্দরে পাচ্ছিলাম। আমি ফ্যামিলি গ্রুপে মেসেজ টাইপ করলাম, আমি নেমে গেছি, কেউ কি আসতে পারবে? মেসেজ চলে গেল, 2টো টিক, তারপর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা যা শুধু চ্যাটে থাকে না, মানুষের ভেতরেও ছড়িয়ে পড়তে থাকে। আমি ব্যাগেজ বেল্টের কাছে দাঁড়িয়েছিলাম। লোকজন তাদের প্রিয়জনদের সাথে দেখা করছিল, কেউ বাচ্চাকে কোলে তুলে নিচ্ছিল, কেউ বৃদ্ধ বাবার ব্যাগ টেনে দিচ্ছিল। আর আমি আমার ছোট ক্যাবিন ব্যাগের হাতলটা এমনভাবে ধরেছিলাম যেন ওটা হাতল নয়, আমার সম্মানের শেষ অংশ। 5 মিনিট, 10 মিনিট, তারপর অবশেষে ফোনটা ভাইব্রেট করল। আমার বুকটা ধরাস করে উঠল। আমি 1 সেকেন্ডের জন্য সত্যি খুব খুশি হয়ে গেলাম, যেন কেউ মা বলে ডাক দিল। কিন্তু স্ক্রিন খুলতেই সেই খুশিটা চাকুর মতো ভেঙে চুরমার হয়ে গেল। বৌমা দিব্যার মেসেজ ছিল, আজ খুব দৌড়ঝাঁপ আছে, আপনি ওলা বা উবার করে নিন না। তারপর ছেলে পীয়ূষের মেসেজ এলো, মা, তুমি সবসময় শেষ মুহূর্তে কেন জানাও? আগে বললে প্ল্যান করে নিতাম। আমি স্ক্রিনে 2টো লাইন পড়লাম, আর আমার ভেতর কিছু একটা ভেঙে গেল। হার্ট নয়, সেটা তো কোনো মতে টিকটিক করছিল। অন্য কিছু ভাঙল। সেই ভরসা যা আমি বছরের পর বছর ধরে নিজের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, যে কখনো তো এই মানুষগুলো আমার পাশে থাকবে। আমি জবাবে শুধু লিখলাম, ঠিক আছে, আর তারপর একটা ছোট স্মাইলি। নিজের ওপর রাগ হলো যে আমি এখনও কেন এত মিষ্টি সাচ্ছি। আসলে স্বভাব তো ওষুধের চেয়েও দেরিতে যায়। আমার বয়স 66 বছর। হ্যাঁ, আমি 67 বলিনি, কারণ আমি আমার জীবনের গল্পের সংখ্যাগুলো এখন নিজে ঠিক করতে চাই। স্বামী চলে গেছেন 17 বছর আগে। তারপর থেকে আমি একাকিত্বকে দায়িত্বের নাম দিয়ে দিয়েছিলাম। ছেলেকে পড়ালাম, ও আইন নিয়ে পড়াশোনা করে গুরুগ্রামের এক নামী ফার্মে বড় জায়গা করে নিয়েছে। বৌমা পিয়ারের জগতে ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডিং সামলায়। নাতি-নাতনিরা আমার হাতে বড় হয়েছে। সপ্তাহে 4 দিন আমি ওদের ওখানেই থাকতাম। মা, শুধু আপনিই সামলাতে পারেন, এই বাক্যটি শুনে আমি খুশি হয়ে যেতাম, যেন এতেই আমার অস্তিত্ব সার্থক হতো। আর টাকার কথা যদি বলি, আমার জমানো পুঁজি থেকে ওদের বাড়ির ডাউন পেমেন্টে সাহায্য করেছিলাম। নয়ডার সেই চকচকে সোসাইটির বাড়ি, যার ইএমআই-এর চিন্তা প্রায়ই ওদের চেয়ে আমার বেশি থাকত। আমি নিজেকে বুঝিয়েছিলাম, এটাই পরিবার, সবাই তো আপন। আজ সেই পরিবারই আমাকে বিমানবন্দরে একা ছেড়ে দিল। আমি অন্য একটি চ্যাট খুললাম। এমন এক নাম যাকে আমি খুব কাছের বলার সাহস করিনি কখনো। ডাক্তার হর্ষবর্ধন মেহরা, ভারতের কার্ডিওলজি জগতের এক বড় নাম। কয়েক মাস আগে আমার কেস দেখে তিনি প্রাথমিক পরামর্শ দিয়েছিলেন। তারপর আমাকে চেন্নাই রেফার করা হয়েছিল। ওনার সাথে আমার কথা শুধু হাসপাতাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। তিনি শুনতেন, এমন নয় যে ঘড়ি দেখে শুধু হ্যাঁ হ্যাঁ করতেন। তিনি সত্যিই মন দিয়ে শুনতেন। আর হয়তো সেই কারণেই আমি তাকে শুধু ডাক্তার হিসেবে মানতে পারিনি। তবুও আমি তাকে বিরক্ত করার সাহস করিনি। আমি টাইপ করলাম, স্যার, আমি এইমাত্র দিল্লি বিমানবন্দরে নামলাম। ট্রান্সপোর্টের একটু সমস্যা হয়ে গেছে, চিন্তা করবেন না, আমি সামলে নেব। পাঠিয়ে দিলাম কোনো আশা ছাড়াই। ভাবলাম উনি ব্যস্ত থাকবেন। বড় মানুষ, বড় কাজ, বড় শহর, আমার মতো কাউকে কে আর মাঝপথে মনে রাখে। কিন্তু পাঠানোর সাথে সাথেই ফোনটা বেজে উঠল। উপাস থেকে সেই গম্ভীর শান্ত কণ্ঠস্বর, একটু খসখসে, অথচ এমন যা শুনতে সামনের জন বাধ্য হয়। ম্যাডাম পদ্মা, আপনি কোথায় আছেন? আমি ঘাবড়ে গিয়ে বললাম, ডাক্তারবাবু আপনি? তিনি বললেন, হ্যাঁ। আপনি টার্মিনাল 3-তে আছেন তো? আমি অ্যারোসিটির কাছে একটা মিটিং থেকে এইমাত্র বেরোলাম। আমার গাড়ি 12 মিনিটের মধ্যে আপনার সামনে থাকবে। আপনি ওখানেই বসুন, কোথাও যাবেন না। আমি বললাম, না না, আমি ওলা করে নেব। তিনি আমার কথা মাঝপথে থামিয়ে দিলেন, কিন্তু রুক্ষভাবে নয়। আপনি যে প্রসিডিওর করিয়েছেন, তারপর একা ক্যাবে যাওয়া স্মার্ট কাজ নয়। আর আপনি স্মার্ট, তাই আমি বলছি, ওখানেই অপেক্ষা করুন।
আমার গলায় কি যেন একটা আটকে গেল। আমি কাচের দেওয়ালের কাছে বসে পড়লাম। লোক আসা যাওয়া করছিল, আর আমার প্রথমবার মনে হল যে এই ভিড়ে এমন একজন মানুষ আছেন যিনি আমাকে বোঝা মনে করছেন না। 12 মিনিট পর বাইরে একটা কালো গাড়ি এসে থামল। বেন্টলি নয়, গল্পটাকে অতি নাটকীয় করতে চাই না। ভারতে যা বিশ্বাসযোগ্য মনে হয়, একটা কালো মার্সিডিজ, সাথে ড্রাইভার। ড্রাইভার এসে খুব সম্মানের সাথে বলল, ম্যাডাম, ডক্টর মেহরা পাঠিয়েছেন, আপনার ব্যাগটা দিন। আমি শুধু আমার ছোট কেবিন ব্যাগটা এগিয়ে দিলাম। ওই ব্যাগে কাপড়ের চেয়ে হাসপাতালের গন্ধ বেশি ছিল। ওষুধের প্রেসক্রিপশন, ডিসচার্জ পেপার আর একটা নীল ফাইল, যাতে আমি আমার সব মেডিকেল কাগজের সাথে অন্য কিছুও রেখেছিলাম, এমন কিছু যা আমি এখনও পর্যন্ত কাউকে জানাইনি। গাড়িতে বসলে দেখলাম পেছনের সিটে ডক্টর মেহরা নিজেই বসে আছেন। স্যুটটাই নয়, কিন্তু মার্জিত স্মার্ট ইন্ডিয়ান ফর্মাল, সাদা শার্ট, ডার্ক ব্লেজার, সেই স্থির চোখ। তিনি হাসলেন। আপনার মুখ বলছে যে আপনি ক্লান্ত। আমি রসিকতা করার চেষ্টা করলাম। ক্লান্তি তো এখন আমার ছায়া হয়ে গেছে ডাক্তারবাবু। তিনি হালকা হাসলেন, তারপর ধীরে বললেন, ছায়া তখনই তৈরি হয় যখন মানুষ একা চলে। এখন আপনি একা নন। সেই একটি লাইন আমার চোখ ভিজিয়ে দিল। আমি কাঁদলাম না, কিন্তু চোখের পাতার ভেতরে জল জমে গেল। গাড়ি চলতে শুরু করল। বাইরে দিল্লির দ্রুত জীবন, ভেতরে এক অদ্ভুত শান্তি। তিনি জিজ্ঞেস করলেন, আপনার বাড়ির লোক নিতে এলো না কেন? আমি জানলার দিকে তাকিয়ে বললাম, কাজ ছিল হয়তো, বাচ্চারা আছে। তিনি বললেন, পদ্মাজি। তিনি আমার নামটা এমনভাবে নিলেন যেন শুধু নাম নয়, একটা ধ্রুব সত্য বলছেন। আপনি যা করিয়েছেন সেটা ছোট কোনো ব্যাপার ছিল না, আর বাড়ির লোক যদি না আসে তবে কারণটা কাজের চেয়েও বড়। আমার হাত নিজে থেকেই নীল ফাইলের উপর চলে গেল। আমি ওটা শক্ত করে ধরলাম, যেন তাতে আমার আত্মসম্মান বন্দী আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি ওদের জানাননি? আমি খুব মৃদু স্বরে বললাম, বলেছিলাম সামান্য একটা ট্রিটমেন্ট। তিনি 1 সেকেন্ড চুপ থেকে বললেন, আপনি নিজের প্রাণকে সামান্য বললেন, যাতে কেউ দুশ্চিন্তা না করে, আর বিনিময়ে আপনাকেও তারা সামান্যই ভেবে নিল। আমার ভেতরে একটা রাগ জেগে উঠল, কিন্তু সেই রাগটা প্রতিশোধের নয়, সেটা ছিল জেগে ওঠার রাগ, যেমন করে কেউ বহু বছর পর নিজের জন্য রুখে দাঁড়ায়। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমার ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। অনেকগুলো কল আর মেসেজ। আমি ধরলাম না। ডক্টর মেহরা আমার ড্রাইভওয়ের সামনে গাড়ি থামালেন। নামার সময় তিনি বললেন, আপনি অস্বস্তি বোধ করলে আমি ভেতরে আসব না, কিন্তু আপনি এখন একা থাকবেন না। আমি প্রথমবার নিজেকে বললাম, আমার একা থাকার অভ্যেস আছে, কিন্তু আজ নয়। তিনি মাথা নাড়লেন। ঠিক আছে, আমার ড্রাইভারের কাছে ক্লিনিকের নম্বর আছে, কোনো সমস্যা হলে সরাসরি ফোন করবেন। আমি দরজা খুললাম। বাড়িটা ওখানেই ছিল, পুরনো, সাধারণ, শান্ত। কিন্তু আজ সেই শান্তিতে কোনো আপন ভাব ছিল না। আজ সেই নিস্তব্ধতার সাজার মতো লাগছিল। জুতো খুললাম, জল খেলাম, আর সোফায় বসতেই ফোনটা আবার ভাইব্রেট করল। এবার স্ক্রিনে বৌমার নাম নেই, ছেলেরও নাম নেই। একটা নোটিফিকেশন ছিল, ডক্টর হর্ষবর্ধন মেহরা পোস্টেড আ ফটো। আমি ঘাবড়ে দাঁড়াম। ক্লিক করতেই দেখলাম ছবিতে আমার পিঠের অংশ দেখা যাচ্ছে, মুখ স্পষ্ট নয়, শুধু আমার হাত, ওনার হাত, আর ক্যাপশনে লেখা, আজ বিমানবন্দরে এক সাহসী মহিলার সাথে দেখা হল। সম্প্রতি একটি কঠিন হার্ট প্রসিডিওর পার করে এসেছেন। ওনার অনুমতি নিয়েই শেয়ার করছি, কারণ কিছু মানুষ বোঝা নয়, প্রেরণা হয়। আমার শ্বাস আটকে গেল। আর সেই পোস্টের ঠিক নিচে দিব্যার কমেন্ট ছিল, স্যার, উনি আমার শাশুড়ি মা। আমরা আপনার সাথে আমাদের কার্ডিও ক্যাম্পেইনের জন্য যোগাযোগ করার চেষ্টা করছি, প্লিজ আপনার ডিএম চেক করুন। আমি স্ক্রিন বন্ধ করে দিলাম। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তো এই ছিল কারণ। ওদের আমার স্বাস্থ্যের দরকার ছিল না, ওদের দরকার ছিল আমার চেনা জানা বা প্রতিপত্তি। আর ঠিক সেই মুহূর্তেই দরজার বেল বেজে উঠল, খুব জোরে সরে, যেন কেউ অধিকার নিয়ে এসেছে। আমি উঠলাম। হাতে নীল ফাইলটা ছিল। আর আমার মনে প্রথমবার এই প্রশ্নটা এলো না যে আমি সবাইকে কিভাবে খুশি করব। আমার মনে একটাই কথা ছিল, এখন যেই আসবে সে আমার নতুন রূপটিই দেখবে। চেন লাগিয়ে আমি দরজাটা একটুখানি খুললাম। বাইরে ছেলে আর বৌমা দাঁড়িয়েছিল, ওদের মুখে চিন্তার চেয়ে বেশি ঘাবড়ানি ছিল। আর ঠিক তখনই ফোনে ডক্টর মেহরার একটা নতুন মেসেজ চমকাল। পদ্মাজি, যদি বাড়িতে কোনো চাপ তৈরি হয় তবে মনে রাখবেন আপনার সত্যি বলার অধিকার আছে, আর আপনার এই নীল ফাইলটি আপনার ঢাল। আমি বৌমার চোখের দিকে তাকালাম। ও আমার নীল ফাইলটার দিকে এক নজরে তাকিয়েছিল। আমি বুঝে গেলাম আজ রাতে আমার সার্জারির কথা উঠবে না।
আজ রাতে আমার টাকা আর কাগজের আসল লড়াই শুরু হবে। ডোরবেলের আওয়াজটা এমনভাবে এলো যেন কেউ আমার বাড়ির নিস্তব্ধতাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি 1 সেকেন্ড ওখানেই দাঁড়িয়ে থাকলাম। চেন লাগানো, দরজা অর্ধেক খোলা, হাতে নীল ফাইল আর বুকের ভেতরে সেই পুরনো ভয় যা এখন ধীরে ধীরে রাগে বদলে যাচ্ছিল। বাইরে পীযূষ আর দিব্যা দাঁড়িয়েছিল। পীযূষের চোখে মায়ের জন্য চিন্তা ছিল না, সেখানে ছিল সেই অস্থিরতা যা পারো পরিকল্পনা ভেস্তে গেলে আসে। দিব্যার ঠোঁট পাউডারে চমকাচ্ছিল, কিন্তু মুখে এক কৃত্রিম হাসি লেগেছিল। মা, আপনি ঠিক আছেন তো? পীযূষ জিজ্ঞেস করল, কিন্তু ওর নজর ছিল আমার ফাইলের ওপর। আমি চেন সরালাম না, শুধু বললাম, তোমরা জানলে কি করে যে আমি এসে গেছি? দিব্যার সাথে সাথে নাটকের সুরে বলল, মা, আমরা তো আপনাকে খুঁজছিলামই। ফোন দেখুন, আমরা কল করছিলাম। আমি ফোন দেখলাম, হ্যাঁ কল এসেছিল, কিন্তু কল তখনই এসেছে যখন ডক্টরের পোস্টের নিচে ওর কমেন্টটা দেখা গেছে। আমি আমার অভিব্যক্তি বদলালাম না, বললাম, আমি ক্লান্ত, পরে কথা হবে। দিব্যা চট করে বলল, মা প্লিজ, প্রতিবেশীরা দেখলে কি ভাববে? এত রাতে আমরা দরজায় দাঁড়িয়ে আছি, আপনি ভেতরে ডাকুন। লোকে কি বলবে, এই শব্দগুলো আমার কানে এমনভাবে লাগল যেন কেউ পুরনো ক্ষতে নুন ছিটিয়ে দিল। আমি মনে মনে বললাম, বাহ, এখনও সেই একই অস্ত্র। আমি চেন সরিয়ে দরজা খুললাম, এই জন্য নয় যে আমি ভয় পেয়েছি, বরং এই জন্য যে আমি আর পালাতে চাইছিলাম না। লড়াই যদি হয় তবে ঘরের ভেতরেই হোক। ওরা দুজনেই ভেতরে এলো। পীযূষ সরাসরি সোফার দিকে এগিয়ে গেল যেন এটা ওর নিজের বাড়ি। দিব্যা রান্নাঘরের দিকে উকি দিল যেন জানে আমার জিনিস কোথায় থাকে। তারপর মুখটা নরম করে আমার কাছে এসে বলল, মা, আমরা সত্যিই চিন্তিত ছিলাম। আপনি একা কেন চলে এলেন? আমাদের বললে তো। আমি খুব শান্ত গলায় বললাম, আমি তো বলেছিলাম, মেসেজ করেছিলাম, তোমরাই তো বললে ক্যাব করে নিতে। পীযূষ সাথে সাথে পাল্টা বলল, মা, তুমিও তো আমাদের ঠিকমতো জানাও না। তুমি শুধু লিখলে যে নেমে গেছ, কোন অবস্থায় ছিলে, কি হয়েছে কিছুই না। আর তাছাড়া আজ কোর্টে আমি ওর বাক্যটা মাঝপথেই থামিয়ে দিলাম। আমার বাস। আমার কথাটি খুব ছোট ছিল, কিন্তু তাতে আমার বছরের পর বছরের ক্লান্তি মেশানো ছিল। পীযূষ প্রথমবার আমাকে এমনভাবে দেখল যেন ওর মনে পড়ল আমি শুধু মা নই, একজন মানুষও। দিব্যা তৎক্ষণাৎ যত্ন দেখানোর ভান করল, মা, আপনি বসুন, জল খান, ওষুধ খেয়েছেন? আমি বসলাম ঠিকই, কিন্তু হাত থেকে নীল ফাইলটা ছাড়লাম না। আমি জানতাম ওই ফাইলটাই দিব্যার আসল দুশ্চিন্তার কারণ। ও বারবার ওটার দিকে তাকাচ্ছিল, যেন ওতে সোনা রাখা আছে। মা, দিব্যা ধীরে বলল, ডক্টর মেহরা আমাকে বিমানবন্দর থেকে পিক করেছেন? আমি মাথা নাড়লাম। উনি কত ভালো মানুষ না? ও এমনভাবে বলল যেন সত্যিই মুগ্ধ হয়েছে। কিন্তু ওর চোখে কোনো ভালো মানুষই ছিল না, ছিল শুধু সুযোগ খোঁজার চেষ্টা। পীযূষ একটু সামলে নিয়ে বলল, মা, আমরা শুধু সরি বলতে এসেছি। আজ সত্যিই ফেঁসে গিয়েছিলাম, আর তুমি তো জানো দিব্যারও কাজও। দিব্যা সাথে সাথে কথাটি লুফে নিল। হ্যাঁ মা, কাজই তো। ওই কার্ডিও অ্যাওয়ারনেস ক্যাম্পেনের কথা মনে আছে? আমি আপনাকে বলেছিলাম না, একটা বড় ফার্মা ব্র্যান্ড এখন চায় যে একজন নামী ডাক্তার আর একজন রিয়েল সার্ভাইভার ফেস যদি একসাথে আসে তবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তবে তোমরা আমাকে নিতে আসোনি কারণ ফেসে গিয়েছিলে। তোমরা আমাকে নিতে আসোনি কারণ তোমরা আসতে চাওনি, আর এখন এসেছো কারণ ডাক্তারের পোস্ট তোমাদের ক্যাম্পেইনকে অক্সিজেন দিয়ে দিয়েছে। দিব্যার হাসিটা 1 সেকেন্ডের জন্য মিলিয়ে গেল। পীযূষ ঝটপট বলল, মা, এসব কি বলছো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, পীযূষ, তুমি আমার সার্জারির কথা জিজ্ঞেস করলে একবারও? ও চুপ হয়ে গেল। আমি ভেতর থেকে কাঁপছিলাম, কিন্তু গলা ছিল স্থির। তোমরা শুধু একটাই কথা জিজ্ঞেস করলে, ডাক্তার কোথায়? দিব্যা তাড়াতাড়ি বলল, না মা, আপনি ভুল বুঝছেন, আমরা তো শুধু আপনার জন্য। আমি ধীরে ধীরে হাতের ফাইলটায় চাপ দিলাম। ঠিক আছে, তোমরা যদি আমার জন্য থাকো তবে আগে বলো, তোমরা আমাকে বিমানবন্দরে একা কেন ছাড়লে? পীযূষ দীর্ঘশ্বাস ফেলল। মা, সত্যিটা হলো। আমি বললাম, আজ আমি সত্যিটাই শুনতে চাই। পীযূষ নজর নিচু করল। দিব্যা বলল, যদি আমরা আপনাকে নিতে যেতাম আর যদি ড্রাইভার বা মিডিয়া বা সোসাইটির কেউ জানতে পারত যে আপনি হার্টের সিরিয়াস সার্জারি করে এসছেন, তবে লোকে প্রশ্ন করত। তারা বলতো মা অসুস্থ, অথচ তাকে একা ছেড়ে দেওয়া হয়েছে। আর তারপর তারা জিজ্ঞেস করত, পীযূষ মেহরার মা কোথায় থাকেন, কে খেয়াল রাখে? আর তারপর তোমাদের ইমেজ খারাপ হয়ে যেত। আমি ওর কথাটা শেষ করে দিলাম। পীযূষ কিছু বলল না। দিব্যা সাথে সাথে আত্মরক্ষা করল।
মা, এটা ইমেজের কথা নয়, এটা প্র্যাকটিক্যাল কথা। আজকাল লোকে খুব বিচার করে, আর আপনি তো জানেন সোসাইটিতে কথা ছড়ায়। আমার হাসি পেল না, বরং বমি পাচ্ছিল। আমি ধীর স্বরে বললাম, তাহলে তোমরা আমার অসুস্থতাকে নিউজ হিসেবে দেখলে আর নিজেদের রেপুটেশনকে ওষুধ হিসেবে। পরের দিন সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়লাম। রাতে ঘুম খুব একটা ভালো হয়নি। যতবারই চোখ খুলছিল আমার দিব্যার মুখটা মনে পড়ছিল, আর ওর সেই কমেন্ট, প্লিজ চেক ডিএম। মনে হচ্ছিল আমার জীবনটাও যেন একটা ক্যাম্পেন পিচ। আমি তৈরি হয়ে সিএর অফিসে গেলাম। নয়ডা সেক্টরের একটা সাধারণ বিল্ডিং, কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সৌরভ আমাকে বসালো। পদ্মাজি, কি হয়েছে? আমি কোনো ভনিতা না করেই বললাম, আমাকে আমার ফিনান্সিয়াল আর লিগ্যাল ডকুমেন্টস চেক করতে হবে। নমিনি, ব্যাংক ম্যান্ডেট, প্রপার্টি, সব কিছু। সৌরভের ভুরু কুঁচকে গেল। কেউ কিছু করেছে? আমি বললাম, আমি জানি না, কিন্তু আমার সন্দেহ আছে, আর সন্দেহকে প্রমাণে বদলানোর জন্য আমরা দেরি করব না। সৌরভ একে একে সব খুঁটিনাটি জিজ্ঞেস করল। আমার কটা অ্যাকাউন্ট আছে, জয়েন্ট অ্যাকাউন্ট আছে কিনা, কাউকে নেট ব্যাংকিংয়ের অ্যাক্সেস দিয়েছি কিনা, সব। আমি ধীরে ধীরে সব জানালাম। একটা সেভিংস, একটা এফডি, আর একটা পুরনো লকার। নেট ব্যাংকিং আমি কোনোদিন খুব একটা ব্যবহার করিনি। ওটিপি মাঝে মাঝে পীযূষে ফোনে আসত যখন ও আমাকে সাহায্য করত। সৌরভ শান্তভাবে বলল, প্রথম কাজ, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপডেট করব। দ্বিতীয়ত, ব্যাংকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন চেক করা। তৃতীয়ত, আপনার প্যান, আধার, কেওয়াইসি স্টেটাস। আর চতুর্থত, আপনার প্রপার্টির পেপার সেফ আছে তো? আমি নীল ফাইলটা তুললাম। এটা আমার কাছেই আছে। সৌরভ গভীর শ্বাস নিল। ঠিক আছে, আজ আমরা সব বের করব। আমরা ব্যাংকে গেলাম, সেই ব্যাংক যেখানে আমি বছরের পর বছর ধরে যেতাম। ম্যানেজার আমাকে চিনতেন। তিনি পদ্মাজি নমস্তে বললেন, কিন্তু উনার মুখে এক অদ্ভুত দ্বিধা দেখা গেল, যেন উনি কিছু জানেন কিন্তু বলতে ভয় পাচ্ছেন। সৌরভ শান্তভাবে বলল, আমরা অ্যাকাউন্ট ওভারভিউ আর ম্যান্ডেটগুলো চেক করতে চাই। ম্যানেজার সিস্টেম খুললেন। স্ক্রিনের দিকে তাকাতেই উনার চোখ বড় বড় হয়ে গেল। এটা এই ম্যান্ডেট, তিনি বললেন। কোন ম্যান্ডেট? আমার শরীরে ঠান্ডা ঘাম দিয়ে উঠল। তিনি বললেন, পদ্মাজি, আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট অটো ডেবিট হচ্ছে, গত 4 মাস ধরে। কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। তিনি একটু ইতস্তত করে বললেন, একটা পার্সোনাল লোন রিপেমেন্ট, যার জন্য আপনি অ্যাপ্লিকেন্ট বা গ্যারেন্টার। আমার মাথা ঘুরে গেল। আমি কোনো লোনে সই করিনি। সৌরভ সাথে সাথে বলল, আমরা সব ডিটেলস বের করব। ম্যানেজার কিছু কাগজ প্রিন্ট করলেন। আমার হাত কাঁপছিল। কাগজে লোন অ্যাকাউন্ট নম্বর ছিল, আর রিকোয়েস্টের মোড ছিল সাইন ভায়া ওটিপি। ওটিপি কোন নম্বরে গিয়েছিল? ম্যানেজার স্ক্রিনে দেখালেন, সেই পুরনো নম্বর যা পীয়ূষের কাছে থাকত। আমার কানে সেই বাক্যটা প্রতিধ্বনিত হতে লাগল, মা, তুমি আমাদের ওপর ভরসা করো না। আমি ভেতর থেকে ভেঙে পড়তে চাইছিলাম, কিন্তু ভাঙলাম না। আমি খুব স্থির হয়ে গেলাম। সৌরভ আমার দিকে তাকালো। পদ্মাজি, প্যানিক করবেন না, এটা জালিয়াতি বা অপব্যবহার। আমরা আইনিভাবে এটা হ্যান্ডেল করব। আমি জিজ্ঞেস করলাম, আমার নাম কি খারাপ হবে? ম্যানেজার তাড়াতাড়ি বললেন, না, যদি আপনি সময়মতো অভিযোগ আর সংশোধন করে দেন। সৌরভ বলল, আরেকটা কথা, আপনার সব অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল এখনই আপডেট হবে। ব্যাংকে বসেই আমি ফর্ম ফিল আপ করলাম, প্যান, আধার ভেরিফাই করালাম, আর নতুন নম্বর রেজিস্টার করালাম। আর ঠিক সেই সময়ে যেন ভগবান আমাকে আরেকটা সংকেত দিলেন। আমার ফোনে SMS এলো, ইয়োর ওটিপি ফর সাইন। আমার হাত কেঁপে উঠল। ওটিপি এখনও আসার চেষ্টা করছিল, যেন কেউ আমার অ্যাকাউন্টে আবার ঢোকার চেষ্টা করছে। সৌরভ সাথে সাথে বলল, ওটিপি শেয়ার করবেন না, আর এই স্ক্রিনশটটা রাখুন, এটা প্রমাণ যে এখনও চেষ্টা করা হচ্ছে। আমার মাথা ভারী হয়ে গেল। মনে হচ্ছিল হয়তো আমি পড়ে যাব, কিন্তু আমি চেয়ারের হাতলটা ধরলাম আর নিজেকে সামলালাম। এটা আমার পালানোর ভঙ্গি ছিল না, এটা ছিল আমার রুখে দাঁড়ানো। আমরা ব্যাংক থেকে বেরোলাম। সৌরভ বলল, এখন আমরা লয়ারের সাথে দেখা করব, আর পুলিশ কমপ্লেন করার অপশনও আছে, কিন্তু আগে আমরা প্রমাণগুলো সম্পূর্ণ করব, তারপর আমরা নীরবে পদক্ষেপ নেব। নীরবে? আমি পুনরাবৃত্তি করলাম। হ্যাঁ, সৌরভ বলল, কারণ কিছু মানুষ শোরগোলে নয়, নোটিসে ভেঙে পড়ে। বাড়ি ফেরার পথে আমি অনেকক্ষণ গাড়ির জানালার বাইরে তাকিয়ে রইলাম। রাস্তাঘাট সব এক ছিল, লোকজনও এক ছিল, শুধু আমি আগের মতো ছিলাম না।
আমার ভেতরে এক অদ্ভুত দুঃখ ছিল যে আমার ছেলে, আমার নিজের রক্ত আমাকে লুটে নেওয়ার পর্যায়ে পর্যন্ত চলে এলো। আর সেই দুঃখের নিচে আরেকটা অনুভূতি কাজ করছিল যে আমি এখন নিজেকে বাঁচাতে শিখে গেছি। সন্ধ্যায় বাড়ি পৌঁছতেই দেখলাম দরজার নিচে একটা খাম পড়ে আছে, একেবারে সাদামাটা, কোনো লোগো নেই। আমার পেটের ভেতর একটা মোচড় দিয়ে উঠল। আমি ওটা তুললাম। উপরে আমার নাম ঠিকই লেখা ছিল, কিন্তু হাতের লেখা দিব্যার মতো সুন্দর ছিল না। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতর একটা চিরকুট ছিল। একটা ছোট কাগজে শুধু এটুকুই লেখা ছিল, মা প্লিজ কোঅপারেট করুন, নয়তো পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ এটা শুধু হুমকি ছিল না, এটা ছিল চ্যালেঞ্জ। আর ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা কল এলো, অচেনা নম্বর। আমি ধরলাম। আমি কি পদ্মা শর্মার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি বললাম। আমি নয়ডা সেক্টর পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার নামে একটা কমপ্লেন এসেছে। আপনি কাল সকালে আসতে পারেন? আমার বুকটা 1 সেকেন্ডের জন্য থেমে গেল। আমার আঙুলগুলো নীল ফাইলের ওপর শক্ত হয়ে বসল, আর আমার মাথায় একটাই প্রশ্ন জাগল, দিব্যা আমার বিরুদ্ধে কি খেলা শুরু করে দিল? অচেনা নম্বরের কণ্ঠস্বর কানে আসতেই আমার সারা শরীরে হিমস্রোত বয়ে গেল। হ্যাঁ, আমি পদ্মা শর্মা। ওপাশ থেকে সেই সরকারি কণ্ঠস্বর, ম্যাডাম, নয়ডা সেক্টর পুলিশ স্টেশন থেকে কথা বলছি। আপনার নামে একটা অভিযোগ এসেছে, আপনাকে কাল সকালে আসতে হবে। আমি আমার শ্বাস ধীর করলাম। কি বিষয়? ম্যাডাম, বিস্তারিত ফোনে বলা যাবে না, আপনি চলে আসুন, সাথে আইডি নিয়ে আসবেন। কলটা কেটে গেল। আমি কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলাম। আমার হাতে সেই খামটা ছিল, আর ভেতরে সেই লাইন, পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এখন সেই পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। আমার সামনে দুটো রাস্তা ছিল, 1 ভয় পেয়ে চুপ করে যাওয়া, আর 2 সত্যের মুখোমুখি হয়ে তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আমি মনে মনে একটা কথা স্থির করলাম, আমি কোনো মতেই মিথ্যের কাছে মাথা নত করে নিজের ছেলে বৌমাকে বাঁচানো সেই তথাকথিত মা হব না। সত্য ওদের বাঁচাবেও না, আর আমাকে মেরে ফেলবে। আমি নীল ফাইলটা খুললাম। আমি জানতাম দিব্যা যদি পুলিশ পর্যন্ত খেলা নিয়ে যাওয়ার সাহস করে থাকে, তবে ও ভাবছে আমার কাছে কিছু নেই। কিন্তু ও জানত না যে এই ফাইলটা আমার ভয়ের নয়, আমার প্রমাণের ফাইল। আমি সাথে সাথে সৌরভকে ফোন করলাম। সৌরভ, পুলিশ থেকে ফোন এসেছে। ওপাশে 1 সেকেন্ডের নিস্তব্ধতা। তারপরও বলল, কাল আপনি একা যাবেন না, আমি আর উকিল সাথে থাকব। আপনি এখনই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিন, ওই ওটিপি আর খামটার ছবি। আমি বললাম, ঠিক আছে। তারপর আমি অন্য একটা নম্বর ডায়াল করলাম, ডক্টর মেহরা। আমি ওনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু এখন বিষয়টা শুধু আবেগের ছিল না, এটা ফিন্যান্স, কাগজ আর হুমকির জায়গায় চলে গিয়েছিল। তিনি প্রথম রিংয়েই ফোন ধরলেন। পদ্মাজি। আমি প্রথমবার ওনার কণ্ঠস্বর শুনে নিজেকে দুর্বল অনুভব করলাম না। আমি শুধু বললাম, ডক্টর, আমার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করার কথা জানানো হয়েছে, আর আমার অ্যাকাউন্ট থেকে লোনের ইএমআই কাটছিল, যা আমি কখনো সই করিনি। ওপাশ থেকে ওনার কণ্ঠে সেই শান্ত দৃঢ়তা ফিরে এলো। আপনি ঘাবড়াবেন না, আজ রাতে বিশ্রাম নিন। কাল আপনি থানায় একা যাবেন না। আর একটা কথা, আপনি যে কনসেন্ট দিয়েছিলেন সেই অনুযায়ী আমার পোস্টই রয়েছে। আমি কোনোভাবেই আপনার প্রাইভেসি নষ্ট হতে দেব না। কিন্তু কেউ যদি আপনার অবস্থার সুযোগ নেয়, তবে আমি শুধু সাক্ষী হিসেবে নয়, আপনার সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে থাকব। আপনাকে মাঝখানে, আমি বলতে চাইলাম। তিনি সাথে সাথে বললেন, এটা মাঝখানে আসা নয়, এটা ন্যায়ের পাশে দাঁড়ানো। আপনি শুধু সত্যিটা বলে যান। রাতটা দীর্ঘ ছিল, ঘুম এলেও ভেঙে যাচ্ছিল। যতবারই চোখ খুলছিল, সেই দুটো মুখই সামনে আসছিল, পীয়ূষ আর দিব্যা। আর তারপর আমি নিজেরই পুরনো ছায়া দেখতে পাচ্ছিলাম, সেই পদ্মা যে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিত। এবার আমি নিজেকে বিলিয়ে দিইনি। সকালে ঠিক সময় তৈরি হলাম, ওষুধ খেলাম, জল খেলাম, আর নীল ফাইলটাকে এমনভাবে ধরলাম যেন ওটাই আমার মেরুদণ্ড। নিচে গাড়িতে সৌরভ বসেছিল, আর ওনার সাথে একজন উকিল, অদিতি শর্মা। বয়স 40-এর কাছাকাছি, সাধারণ সুতির শাড়ি, তীক্ষ্ণ নজর আর শান্ত কণ্ঠ। তিনি আমার দিকে তাকিয়ে শুধু এইটুকু বললেন, পদ্মাজি, আজ আমরা আবেগ দিয়ে নয়, আইন দিয়ে কথা বলবো। আপনি শুধু তথ্যগুলো বলবেন। থানার বাতাস একদম আলাদা হয়। সেখানে মানুষ নিজের নামের সাথে নিজের সম্মানটাও নিয়ে যায়, আর বাইরে বেরোনোর সময় ভয় পায় যে সম্মানটা আবার কোনো ফাইলে বন্দী হয়ে থেকে না যায়। আমার নাম যখন রেজিস্টারে লেখা হলো, দেখলাম কনস্টেবলরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি একজন মানুষ নই, একটা কেস। অদিতি শান্তভাবে বলল, আমরা অভিযোগের বিস্তারিত জানতে চাই। একজন অফিসার আমাদের ঘরে ডাকলেন। পদ্মা শর্মা, তিনি বললেন,
আপনার ছেলের স্ত্রী অভিযোগ করেছেন যে আপনি মানসিকভাবে স্থিতিশীল নন আর আপনি ডাক্তারের প্ররোচনায় এসে পারিবারিক প্রপার্টি আর ফিন্যান্স ভুলভাবে হ্যান্ডেল করছেন। ওনারা বলেছেন আপনি নিজের ক্ষতি করতে পারেন বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা পরিবারের ক্ষতির কারণ হতে পারে। আমার ভেতরে আগুন জ্বলে উঠল, কিন্তু গলা কাঁপল না। এটা সেই একই চাল, আমার অসুস্থতাকে আমার বিরুদ্ধেই ব্যবহার করা, যেন আমি দুর্বল বলেই আমার অধিকারও দুর্বল। অদিতি খুব সোজাসুজি বলল, অফিসার, এটা মেডিকেল স্টিগমা, কোনো প্রমাণ নয়। আপনি অভিযোগ রেকর্ড করতে পারেন, কিন্তু ব্যবস্থা প্রমাণের ভিত্তিতেই হবে। পদ্মাজির আছে মেডিকেল ডিসচার্জ পেপার আছে, মানসিক অস্থিরতার কোনো রোগ নির্ণয় করা হয়নি, বরং আমাদের কাছে ব্যাংক মিসইউজ, ওটিপি চেষ্টা আর সাইন অপব্যবহারের প্রমাণ আছে। সৌরভ সাথে সাথে নথিপত্র এগিয়ে দিল, ওটিপি স্ক্রিনশট, ব্যাংকের প্রিন্টআউট, ম্যান্ডেট ডিটেলস আর সেই খামটার ছবি। অফিসারের চোখে প্রথমবার গুরুত্ব ফুটে উঠল। তিনি কাগজগুলো পড়লেন। এই সাইন? তিনি বললেন। হ্যাঁ, অদিতি বলল। আর ওটিপি সেই নম্বরেই গিয়েছিল যা আগে পদ্মাজির ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ওনার ছেলের কাছে থাকত। এটা ফিনান্সিয়াল অ্যাবিউজের ক্যাটেগরিতে পড়ে। আমরা সাইবার ক্রাইম কমপ্লেন্ট আর ব্যাংক ডিসপিউট দুটোই করব। অফিসার আমার দিকে তাকালেন। আপনার সন্দেহ যে আপনার ছেলে... আমি মাঝখানে কোনো আবেগপ্রবণ কথা বললাম না। আমি শুধু বললাম, সন্দেহ নয়, রেকর্ড আছে। ওটিপি আমার ফোনে কোনোদিন আসত না, আর ইএমআই আমার অ্যাকাউন্ট থেকে কাটত। এটা আমার লোন হলে আমি জানতাম। আমি অজ্ঞ নই। অফিসার মাথা নাড়লেন। ঠিক আছে, আমরা একটা আলাদা এন্ট্রি করব, ফিনান্সিয়াল ফ্রড, আইডেন্টিটি মিসইউজ। আপনি বয়ান দিন। বয়ান দেওয়ার সময় আমার আঙুলগুলো একটু কাঁপছিল, কিন্তু আমি সত্যি বললাম, প্রতিটি কথা না বাড়িয়ে না সাজিয়ে। আমি বললাম কিভাবে ওরা আমাকে নিতে আসতে মানা করেছিল, কিভাবে ডক্টরের পোস্টের পরেই ডিএমের তাড়াহুড়ো এলো, কিভাবে অথরাইজেশন পেপার আনলো, আর কিভাবে হুমকির খাম এলো। অফিসার খামটার কথা জিজ্ঞেস করলেন। এই হাতের লেখাকার? আমি বললাম, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সময় আর ভাষাটা পরিবারের ভেতরেরই। অদিতি যোগ করলেন, আমরা হ্যান্ডরাইটিং অ্যানালিসিসের জন্য অ্যাপ্লাই করব, তবে এখনকার মতো একে হুমকির প্রমাণ হিসেবে রাখুন। বয়ান শেষ হলে অফিসার বললেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা আপাতত প্রতিরোধমূলক। আমরা ফ্যামিলি কাউন্সেলিংয়ের কথাও বলতে পারি, কিন্তু আপনার ডকুমেন্টস অনেক শক্তিশালী। আপনি আজই সাইবার সেলে অভিযোগ দায়ের করুন। বাইরে বেরোনোর সময় আমার ভেতরে একটা ভারী ভাব ছিল, কারণ এই লড়াই আমি চাইনি, কিন্তু এখন এই লড়াই আমার সম্মান রক্ষার লড়াই। থানা থেকে বেরিয়ে আমরা সরাসরি ব্যাংকে গেলাম। সৌরভ আগে থেকেই ডিসপিউট ফাইল করে রেখেছিল। আজ ম্যানেজারের সুর বদলে গিয়েছিল। এখন তিনি আর সাহায্য করছিলেন না, তিনি ভুল সংশোধন করছিলেন। আমরা অ্যাকাউন্ট ফ্রিজ আর চার্জ লিমিট বসালাম, নেট ব্যাংকিং রিসেট করালাম, আর সবচেয়ে জরুরি রেজিস্টার্ড মোবাইল, ইমেল আর নমিনি ডিটেলস আপডেট করে দিলাম। অদিতি বলল, পদ্মাজি, এটা হলো প্রথম দেওয়াল, দ্বিতীয় দেওয়াল হবে লিগ্যাল নোটিস। দুপুরের মধ্যে অদিতির অফিসে একটা নোটিশ ড্রাফট হয়ে গেল। ভাষা খুব পরিষ্কার, কোনো গালিগালাজ নেই, কোনো হুমকি নেই, শুধু ফ্যাক্টস। আনঅথরাইজড সাইন, ফাইন্যান্সিয়াল মিসইউজ, ইন্টিমিডেশন, কোয়ারশন। দাবি করা হয়েছে অবিলম্বে এসব বন্ধ করা, লিখিত ক্ষমা চাওয়া, কেটে নেওয়া ইএমআই ফেরানোর শিডিউল আর নো কন্ট্যাক্ট হ্যারাসমেন্ট ক্লজ। যদি এটা অমান্য করা হয় তবে সিভিল এবং ক্রিমিনাল প্রতিকার নেওয়া হবে। আমি নোটিশটা পড়লাম, আমার ভেতরে একটা ভয় জাগল। এটা তো আমার ছেলে। সেই পুরনো মা জেগে উঠল, কিন্তু তারপর ভেতর থেকে অন্য একটা কণ্ঠস্বর এলো, আর আমি ওর মা, ওর এটিএম কার্ড নই। আমি সই করলাম। সেই সময় ডক্টর মেহরার মেসেজ এলো, কেমন আছেন, খেয়েছেন কিছু? আমি প্রথমবার অনুভব করলাম যে কেয়ার মানে নিয়ন্ত্রণ করা নয়, পাশে থাকা। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, গেটের কাছেই পীযূষ আর দিব্যা দাঁড়িয়েছিল। হয়তো ওরা জানতে পেরেছিল যে আমি পুলিশে গিয়েছি, ব্যাংকে গিয়েছি। দিব্যা এসেই সেই অভ্যস্ত কোমলতা মাখল মুখে। মা, এসব করার কি দরকার ছিল? আমরা অভিযোগ তো শুধু আপনার নিরাপত্তার জন্যই। অদিতি এক পা এগিয়ে এসে বলল, এখন থেকে যা কথাবার্তা হবে তা আমার মাধ্যমেই হবে। এই লিগ্যাল নোটিশটা নিন। দিব্যার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। পীযূষ কাগজটা নিল, পড়ল, আর ওর আঙুলগুলো হালকা কাঁপছিল। প্রথমবার ওর মুখে লজ্জার একটা ঢেউ এলো, কিন্তু তার পেছনে রাগও ছিল। মা, তুমি আমাদের জেলে পাঠাবে? ও বলল। আমি খুব শান্তভাবে জবাব দিলাম, আমি তোমাকে জেলে পাঠাচ্ছি না, আমি তোমাকে সত্যের সামনে আনছি। দিব্যা সাথে সাথে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু অদিতি ওকে থামিয়ে দিল। যদি আপনি গলা উঁচিয়ে কথা বলেন
তবে সেটা হুমকির আর একটা প্রমাণ হয়ে যাবে। দয়া করে মার্জিত ব্যবহার করুন। দিব্যা দাঁত কিরনির করে বলল, আপনি কি চান? আমি প্রথমবার ভয়হীনভাবে বললাম, আমি আমার টাকা ফেরত চাই, আমার কাগজপত্রের নিরাপত্তা চাই, আর আমি শান্তি চাই। পীযূষ হঠাৎই বলে উঠল, মা, আমরা শুধু লোন নিয়েছিলাম কারণ ক্যাম্পেইন আর কিছু বিল, আমরা ভাবছিলাম পরে। পরে? আমি বললাম, তোমরা আমাকে পরে ছেড়ে এসেছিলে বিমানবন্দরে, তোমরা পরে সই করানোর পরিকল্পনা করেছিলে, আর তোমরা পরে আমার সম্মান রক্ষার নামে আমাকেই বদনাম করার অভিযোগ করলে। দিব্যা সাথে সাথে বলে উঠল, আপনি নিজে ডাক্তারের সাথে পাবলিকে। আমি ওর কথা মাঝপথেই কেটে দিলাম। আমি কারো সাথেই কিচ্ছু ভুল করিনি। আমাকে বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য যে সহানুভূতি দেখিয়েছেন, সেই সহানুভূতিকেই সিঁড়ি বানিয়েছ তোমরা। এটা তোমাদের নীতি হতে পারে, আমার নয়। দিব্যা 1 সেকেন্ডের জন্য চুপ হল, তারপর খুব ধীরে বলল, মা, আপনি বুঝছেন না, দুনিয়ার কথা ভেবেই আমি নিজেকে শেষ করে দিচ্ছিলাম। আমি বললাম, এখন অনেক হয়েছে। সেই মুহূর্তে ভেতর থেকে একটা হালকা আওয়াজ এলো। আমার নাতনি অনভি ও দরজার আড়ালে দাঁড়িয়েছিল। হয়তো পীযূষ ওকে সাথে এনেছিল যাতে আমি নরম হয়ে যাই। ওর হাতে একটা ছোট স্কুল ব্যাগ ছিল, আর চোখগুলো বেশ ভীত। ও খুব ধীরে বলল, দিদা। আমার মনটা গলে গেল, কিন্তু আমি ভেঙে চুরমার হয়ে গেলাম না। আমি ওর কাছে গেলাম, ওর মাথায় হাত রাখলাম। ভয় পাস না সোনা, দিদা ঠিক আছে। অনভি হঠাৎই আরেকটা কথা বলে দিল, খুবই নিষ্পাপ কিন্তু খুব বিপজ্জনক। মাম্মি বলছিল যদি দিদার সই না করে তবে আমরা দিদার ফোন নিয়ে নেব, আর ওটিপি তো এমনিতেও বাবার ফোনেই আসে। ঘরের বাতাস যেন থমকে গেল। পীযূষ ঝট করে বলল, অনভি চুপ করো। দিব্যার মুখ পাথরের মতো হয়ে গেল। অদিতি আমার দিকে তাকালো আর অফিসারের মতো শান্ত গলায় বলল, থ্যাংক ইউ সোনা, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছ। আমি অনভির হাত ধরলাম। আমার মন চিৎকার করছিল, কিন্তু মুখ ছিল শান্ত। এটাই তো নীরব বিচার, শোরগোল নয়, সত্য। আমি পীযূষের দিকে তাকালাম। তুমি তোমার মেয়ের সামনে এই সব স্বাভাবিক করে দিয়েছ? পীযূষের চোখে জল এসে গেল। হয়তো প্রথমবার ওর উপলব্ধি হল যে এটা শুধু আমার টাকার বিষয় নয়, ওর মেয়ের নৈতিকতার বিষয়। দিব্যা চট করে অনভিকে নিজের দিকে টেনে নিল। বাজে কথা বলবি না। আমি সোজা হয়ে দাঁড়ালাম। ওকে ওভাবে হাত দেবে না। আমার কণ্ঠে এমন কিছু ছিল যে দিব্যা থেমে গেল। আমি খুব পরিষ্কারভাবে বললাম, অনভি আজ আমার সাথে থাকবে, তোমাদের সাথে নয়। যতক্ষণ এই বিষয়টার মীমাংসা হচ্ছে না, ও আমার বাড়িতে সুরক্ষিত থাকবে। পীযূষ ঘাবড়ে গিয়ে বলল, মা আপনি কাস্টাডি। অদিতি মাঝখানে বললেন, আমরা কাস্টাডি নাটক নিয়ে আলোচনা করছি না। শিশুর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। যদি জোর করে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তা সিরিয়াস ইস্যু হবে। পীযূষ শ্বাস ছাড়ল। ও হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিল, মিথ্যে ধরা পড়ার ক্লান্তিতে। ও দিব্যার দিকে তাকালো। দিব্যা রেগে গিয়ে বলল, পীযূষ বলো না কিছু। কিন্তু পীযূষ প্রথমবার দিব্যার দিকে না তাকিয়ে আমার দিকে তাকালো। মা, আমি ভুল করেছি। ওই শব্দগুলো আমার কাছে কোনো জয় ছিল না, ওগুলো ছিল দুঃখের। কারণ মায়ের স্বপ্ন এটাই থাকে যে সন্তান যেন কখনো ভুল না করে। কিন্তু আমি সেই দুঃখের সাথে আরেকটা জিনিসেরও জায়গা করে দিলাম, জবাবদিহিতা। আমি বললাম, ভুলের মানে হলো এখন সেটা ঠিক করা। আমি সব শোধ করে দেব। ও তৎক্ষণাৎ বলল, যে ইএমআইগুলো কেটেছে সে সব। আর আগে অদিতি বললেন, রিপেমেন্ট শিডিউল লিখিতভাবে হবে, আর নো কন্ট্যাক্ট ক্লজের শর্তগুলো মানতে হবে। দিব্যা একটা ব্যঙ্গ করল, আর ডাক্তার সাহেব, উনি আপনার প্রোটেকশনের জন্য। আমি ওর দিকে তাকালাম। ডাক্তারের নাম নিয়ে আমার চরিত্রের দিকে ইঙ্গিত করবে না। তুমি তোমার ঘরের ভেতরে যা করছিলে সেটাই বাইরে লোকানোর চেষ্টা করছিলে। দিব্যা মুখ ঘুরিয়ে নিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, দিব্যাকে ভালোবাসা দিয়ে বদলানো সম্ভব নয়, ওকে বাউন্ডারি দিয়েই আটকাতে হবে। পীযূষ ধীরে জিজ্ঞেস করল, মা তুমি আমাদের ক্ষমা করে দেবে? এই প্রশ্নটা আমার জন্য সবচেয়ে ভারী ছিল, কারণ আমার ভেতরে একটা অংশ ছিল যা চিৎকার করে বলতে চাইছিল, কখনো নয়। কিন্তু তারপর আমার ভেতরে সেই পুরনো আস্থার কণ্ঠস্বর এলো, তিক্ততা তোমাকে খেয়ে ফেলবে। ক্ষমার মানে এই নয় যে আবার সেই একই ভুল করতে দেওয়া। ক্ষমার মানে হল নিজের মনকে বিষাক্ত না হতে দেওয়া। আমি খুব ধীরে বললাম, আমি তোমাকে ক্ষমা করতে পারি পীযূষ, কারণ আমি আমার মনে বিষ রাখতে চাই না।
পীয়ূষের মুখে স্বস্তির ছাপ দেখা গেল, কিন্তু আমি পরের লাইনটাও ততটাই স্পষ্টভাবে বললাম, কিন্তু আমি তোমাকে আর আগের মতো অধিকার দেব না। আমার অ্যাকাউন্টস, আমার পেপারস, আমার ফোন সব আমার নিয়ন্ত্রণে থাকবে, আর আমার শান্তিও। তুমি আমার ছেলে, কিন্তু তুমি আমার মালিক নও। দিব্যার সাথে সাথে বলল, তাহলে আপনি আমাদের ঘর থেকে বের করে দিচ্ছেন? আমি বললাম, না, আমি শুধু আমার সীমা ঠিক করছি। তোমরা নিজেদের বাড়ি যাও, নিজেদের জীবন বাঁচো, আর যা ভুল নিয়েছ তা ফেরত দাও। পীয়ূষ মাথা নাড়ল। দিব্যা 1 সেকেন্ড আমার দিকে তাকালো। সেই নজরে ঘৃণাও ছিল, আমার ভয়ও ছিল, কারণ ও প্রথমবার দেখেছিল যে আমি ভাঙার মতো মানুষ নই। ওরা দুজনেই চলে গেল। দরজা বন্ধ হল। এবার ঘরের শান্তি সাজা ছিল না, এই শান্তি ছিল নিরাপত্তা। পরের কয়েক সপ্তাহ ধরে কাজগুলো নীরবেই চলতে থাকল। ব্যাংক ডিসপিউট সমাধান হল, অননুমোদিত ম্যান্ডেট রিভার্স হল, আর সাইবার কমপ্লেনের ভিত্তিতে তদন্ত শুরু হল। রিপেমেন্ট লিখিত শিডিউল অনুযায়ী আসতে লাগল, আর আমি একটা নতুন রুটিন বানালাম। সময়মতো ওষুধ, হাঁটাচলা, আর সবচেয়ে জরুরি, নিজের বাউন্ডারি। ডক্টর মেহরা মাঝে মাঝে ফোন করতেন, শুধু এটুকু জিজ্ঞেস করার জন্য যে আমি ঠিক আছি কিনা। একদিন আমি ওনাকে বললাম, ডাক্তারবাবু, আপনার পোস্টটা আগুন লাগিয়ে দিয়েছিল। তিনি হেসে বললেন, না পদ্মাজি, আগুন আগে থেকেই ছিল, পোস্টটা শুধু ধোঁয়া দেখিয়ে দিয়েছে। আমিও হালকা হেসে বললাম, আর সেই ধোঁয়াটাই সত্যের রাস্তা খুলে দিয়েছে। অনভি আমার কাছেই থাকল। আমি ওকে কোনো খারাপ কথা শিখিনি, আমি শুধু ওকে একটা কথা শিখিয়েছি, কারো ভালোবাসা কারো অনুমতি চায় না, আর কারো টাকা কারো প্রপার্টি হয় না। ধীরে ধীরে পীযূষও বদলাতে শুরু করল, পুরোপুরি নয়, কিন্তু এক পা করে। ও এখন একা দেখা করতে আসত। কোনো চাপ নেই, কোনো ফাইল নেই, কোনো অথরাইজেশন নেই, শুধু একটা নমস্কার আর আপনি ঠিক আছেন। আর আমি ওকে ঠিকঠাক জবাব দিতাম, কারণ ক্ষমার মানে সম্পর্ক শেষ করা নয়, সম্পর্ক পরিষ্কার করা। আমি আমার নীল ফাইলটা আলমারিতে রেখে দিয়েছি, কিন্তু সেটা বন্ধ করে দিইনি। ওটা এখন আমার কাছে ভয়ের চিহ্ন নয়, ওটা এখন আমার কাছে একটা স্মারক, যে সত্যকে কাগজের ওপরও বাঁচতে হয়। আর এক রাতে যখন আমি মন্দিরের প্রদীপের সামনে বসেছিলাম, আমি নিজেকে বললাম, আমি কোনো প্রতিশোধ নিইনি, আমি শুধু নিজেকে বাঁচিয়েছি। আর মাঝে মাঝে এটাই হলো সবচেয়ে বড় বিচার। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে একটা কথা বলুন, আপনি ভারতের কোন শহর বা গ্রাম থেকে এই গল্প শুনছেন? কমেন্টে আপনার জায়গার নাম লিখে দিন। আর আপনি যদি এমনই নীরব বিচারের আসল মন নাড়িয়ে দেওয়ার মতো গল্প শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ পরের গল্পে হয়তো অন্য কোনো নীল ফাইল অন্য কোনো ঘরের আসল সত্য ফাঁস করে দিতে পারে। দিব্যা আমার দিকে হাত বাড়াল, মা প্লিজ। আমি পিছিয়ে গিয়ে বললাম, আমাকে হাত দিও না। এটা আমার মুখ থেকে প্রথমবার বেরোল। দিব্যার মুখ এক নিমেষে ঠান্ডা হয়ে গেল। ও মুহূর্তের মধ্যে বদলে গেল, যেমন একজন পিআর প্রফেশনাল সফট থেকে শার্প হয়ে যায়। ঠিক আছে, ও খুব মার্জিত গলায় বলল, যেমন আপনি চান, কিন্তু মা, আমাদের বসে একটা জরুরি কথা বলতে হবে। এবার আসল কথা বলো, আমি বললাম। পীযূষ গলা পরিষ্কার করে বলল, মা, আমাদের বাড়ির লোন, ইএমআই, তুমি তো জানোই। আমি বললাম, হ্যাঁ। পীযূষ বলল, আর সেই কারণেই ব্যাংক তোমাকে প্রাইমারি সাপোর্ট মনে করে। মা, তুমি যদি ছোট কিছু ফর্ম্যালিটি। দিব্যা চট করে ওর ব্যাগ থেকে একটা স্লিম ফাইল বের করল, যেন ও আগে থেকেই সব ঠিক করে এসেছে। মা, শুধু একটা ছোট কনসেন্ট আর একটা অথরাইজেশন, যাতে আমরা আপনার মেডিকেল ফলো আপ, ইন্স্যুরেন্স ক্লেমস আর ফার্মেসি রিইম্বার্সমেন্ট ম্যানেজ করতে পারি। আর যদি ডাক্তার সাহেবের সাথে কোলাবোরেশন হয়ে যায়, তবে আপনার ট্র্যাভেল, ডায়েট, কেয়ারটেকার সবই কভার হয়ে যাবে। আপনি শুধু সই করে দিন। আমার চোখ ওই কাগজটার ওপর আটকে গেল। সাদা কাগজ, নিচে সিগনেচারের লাইন, আর মাঝখানে কঠিন কঠিন ইংরেজি। আমি ওটাতে হাত দিলাম না। এটা কি? দিব্যা হেসে বলল, মা, কিছু না, পাওয়ার অফ অ্যাটর্নির মতো নয়, শুধু লিমিটেড অথরাইজেশন। আমি জানতাম এটা লিমিটেড হবে না, এটা একটা দরজা হবে, আর দিব্যা ওই দরজা খুললেই পুরো বাড়িটা দখল করে নেবে। আমি খুব সরাসরি কথা বললাম, আমি না পড়ে কোনো কিছু সই করব না। পীয়ূষ ঝট করে বলল, মা, তুমি আমাদের উপর ভরসা করো না? আমি ওর দিকে তাকালাম। আজ আমি শিখেছি যে ভরসা চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। দিব্যা চোখ একটু সরু করল। মা, আপনি এত ড্রামা কেন করছেন? আপনার বিশ্রাম দরকার, আর আপনিও জানেন আপনি যদি একা হয়ে যান। ওর বাক্যের শেষ অংশটা বাতাসে ঝুলে রইল, কিন্তু হুমকিটা স্পষ্ট ছিল, ওরা আমাকে একা সেরে দেবে চিরকালের জন্য। আমি চুপ থাকলাম না।
তাহলে ছেড়ে দাও, আমি একাই এসেছি, একাই থেকে নেব, কিন্তু নিজের কাগজ, নিজের টাকা আর নিজের সম্মান এবার আর কারো হাতে দেব না। পীয়ূষের মুখ লাল হয়ে গেল। মা, তুমি এমন কেন হয়ে গেছ? ওই ডাক্তার তোমার মাথায়? ডাক্তার আমাকে শুধু এটা মনে করিয়ে দিয়েছেন যে আমি বেঁচে আছি, আমি বললাম। আর বেঁচে থাকার মানে হল নিজের বাউন্ডারি রাখা। দিব্যা আবার নিজের সুর নরম করল। মা, আপনি ভুল বুঝছেন, আমরা তো শুধু আপনার আর আমাদের বাচ্চার ফিউচারের জন্য। কোন বাচ্চা? আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল। তোমাদের বাচ্চা তো আমার কাছে আসেই না। দিব্যা 1 সেকেন্ডের জন্য ঘাবড়ে গেল, তারপর বলল, আমাদের মেয়ে, আপনি জানেন আমরা ওকে প্রোটেক্ট করি, আর যাই হোক আপনি নিজের স্বাস্থ্য সামলান, বাকিটা আমরা সামলে নেব। আর তারপর ও আরও একটা লাইন বলল, খুব ধীরে আর খুব স্পষ্টভাবে, এমনিতেও মা, আপনার সার্জারির কথা যদি বাইরে যায় তবে লোকে কি বলবে, যে আপনি এত রিস্কি প্রসিডিওর করে একা ট্র্যাভেল করছিলেন, আপনার নিজের ছেলে বৌমা আপনাকে ফেলে দিয়েছে, এসব। এই সেই লোকে কি বলবের দ্বিতীয় রূপ, ব্ল্যাকমেল। আমি উঠে দাঁড়ালাম। নীল ফাইলটা এখন আমার বুকের সাথে চেপে ধরা। দিব্যা, আমি প্রথমবার ওর নাম এমনভাবে নিলাম যেন আমি ওকে চিনে ফেলেছি। তোমরা লোকে কি বলবের আড়ালে লুকিয়ে থাকো, কিন্তু আসল সত্যি হল তোমরা সত্যিটাকে ভয় পাও। পীয়ূষ টেবিলে হাত মারল। ব্যাস মা, আমরা তোমার ভালোই চেয়েছি। আমি ভয় পাইনি, যদিও আমার শরীর দুর্বল ছিল, তবুও আমি নিজেকে ভেঙে পড়তে দিইনি। আমি খুব ধীরে বললাম, আজ থেকে আমার ভালো আমি নিজেই বুঝে নেব। দিব্যা নিজের ব্যাগটা তুলে নিল। ভেতরের কাগজটাও তুলে নেয়নি, ওটা আমার সামনেই রেখে গেল, যেন ভেবে দেখুন টাইপের। যাওয়ার সময়ও বলল, মা, সকাল পর্যন্ত ভেবে নেবেন, আর প্লিজ ডাক্তার সাহেবকে বলবেন না যে আমরা দেরি করেছি। উনি আপনাকে শ্রদ্ধা করেন, আমরা চাই না আপনি অপ্রস্তুত পড়েন। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওরা দরজার দিকে গেল। পীয়ূষ পেছনে ঘুরে আমার ফাইলের দিকে একবার তাকাল। মা, ও ধীরে বলল, তুমি যা করছো তার শেষটা ভালো হবে না। সত্যের শেষ সবসময় ভালোই হয়, আমি বললাম, শুধু কিছু মানুষের জন্য সেটা কষ্টদায়ক হয়। ওরা দুজনেই চলে গেল। দরজা বন্ধ হল, বাড়িটা আবার শান্ত হয়ে গেল। কিন্তু এখন এই নিস্তব্ধতা সাজার মতো ছিল না, এখন এই নিস্তব্ধতা ছিল প্রস্তুতির। আমি সবার আগে জল খেলাম, তারপর ওষুধ বের করলাম। ঠিক সময়ে ওষুধ খেলাম, কারণ এখন আমার শরীর আমার নিজের কাছে এক বড় দায়িত্ব। তারপর আমি নীল ফাইলটা খুললাম। তাতে আমার সব মেডিকেল পেপার্স ছিল, ডিসচার্জ সামারি, প্রেসক্রিপশন, আর একটা আলাদা পকেটে আমার ব্যাংক স্টেটমেন্টের কিছু কপি, পুরনো প্রপার্টি পেপার, আর একটা ছোট নোট যা আমি নিজের জন্য লিখেছিলাম, কারো চাপে পড়ে কোনো সই নয়। আমি সোফায় বসলাম আর ফোনে একটা নম্বর খুঁজলাম। CA সৌরভ জৈন, আমার স্বামীর আমল থেকে আমাদের পরিবারের অ্যাকাউন্টেন্ট। ও আমার বয়সের নয়, কিন্তু ওর ভেতরে সেই সততা আছে যা আজকাল খুব কম দেখা যায়। আমি ওকে কল করলাম। পদ্মাজি, ও চমকে গিয়ে বলল, আপনি ঠিক আছেন? পীযূষ তো কিছুই বলেনি। আমি বললাম, সৌরভ, কাল সকালে আমি তোমার সাথে সবার আগে দেখা করতে চাই। ও 1 সেকেন্ড চুপ থাকল। অবশ্যই, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি চিন্তিত নই, আমি বললাম, আমি জেগে উঠেছি।